এখন চলে যাচ্ছি ভোটারের ইশতেহারে। রংপুর থেকে যুক্ত আছেন মোকাররম হোসেন। রংপুর থেকে স্বাগত জানাচ্ছি ভোটারের ইশতেহার অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এখন টেলিভিশনের বিশেষ আয়োজন ভোটারের ইশতেহার। ভোটারের ইশতেহার নিয়ে আজ আমরা এসেছি উত্তরের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা রংপুরের যে জায়গা আমরা বসে আছি আপনারা দেখছেন আমার পেছনে, শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত রংপুরের ফসলের মাঠ থেকে নবান্নের ধান কৃষকের ঘরে উঠেছে। কিন্তু রংপুরের কৃষকদের জীবন কতটা রাঙিয়েছে এই জনপদের অর্থনীতি, সেই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলবো এই রংপুর জেলার নির্বাচনের 6টি আসন নিয়ে। সেই বিষয়গুলি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে 4জন অতিথি যুক্ত রয়েছেন। চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমার ডানে রয়েছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। এদিক থেকে বামে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলার কর্মপরিষদের অন্যতম সদস্য মাওলানা কামরুজ্জামান কবির। এদিকে ডানে রয়েছেন এনসিপির রংপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান, এবং আমার বামে রয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের রংপুর জেলা কমিটির সভাপতি ফখরুল আনাম বেঞ্জু। আপনাদের 4জনকেই ভোটারের ইশতেহারে স্বাগত জানাচ্ছি। প্রথমে একটু আপনাকে দিয়ে শুরু করি। বিএনপি রংপুরের সবগুলো আসনেই প্রার্থী দিয়েছে, আমরা দেখছি কিছু আসন জোট শরিকদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। রংপুরের 6টি যে আসন রয়েছে সেই 6 আসনে ভোটারদের কাছাকাছি কতটা পৌঁছতে পেরেছে আপনাদের প্রার্থীরা এখনো পর্যন্ত? ধন্যবাদ। আমরা বিএনপির পক্ষ থেকে রংপুর জেলা 6টি আসনে 6 জন প্রার্থী দিয়েছি, এবং 6 জন প্রার্থীর মধ্যে 5 জনেই বয়সে নবীন, একজন একটু প্রবীণ। তো যিনি প্রবীণ তিনি বদগঞ্জ 2 আসনের প্রার্থী। তিনি ইতিমধ্যে একবার সংসদ সদস্য ছিলেন, 2বার উপজেলা চেয়ারম্যান ছিলেন, এবং অন্যান্য যারা আছেন তারা প্রত্যেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, এবং প্রত্যেকেই মাঠের রাজনীতিতে দীর্ঘদিন থেকে তারা ভূমিকা রেখেছেন, এবং বিশেষ করে গত স্বৈরাচারী সরকার আন্দোলনে হঠাৎ আন্দোলনে তারা প্রত্যেকেই ভূমিকা রেখেছেন। এবং আমি মনে করি যে আমাদের 6টি আসনে যারা প্রার্থী হয়েছেন প্রত্যেকেই মাঠে জনগণের কাছে তারা পৌঁছেছেন, জনগণের কাছে তাদের কথা, বিশেষ করে আমাদের নেতা তারেক রহমান তার যে 31 দফার কর্মসূচি জনগণের দূরদের পৌঁছাচ্ছেন এবং সেগুলো ব্যাখ্যা করতেছেন, এবং তারা জনগণের সঙ্গে আছেন, এবং তারা নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা। সেই বিষয়গুলো নিয়ে আমরা নিশ্চয়ই আরো জানবো অনুষ্ঠানের পরবর্তী অংশে। একটু এদিক থেকে আপনার কাছে জানতে চাই মাওলানা কামরুজ্জামান, জামায়াত বিগত 1.5 দশকে নানাভাবে আসলে নির্যাতিত ছিল। আপনারা বলেন যে বাংলাদেশে আপনারা সব থেকে বড় নির্যাতিত দল, জোট সঙ্গী হিসেবে বিএনপিও নির্যাতনের শিকার হয়েছে। এই যে 1.5 দশকের মধ্যে সব থেকে ভালো সময় আপনারা পার করছেন, সেই ভালো সময়ে 1.5 বছরে জামায়াত কতটা মানুষের কাছে জামাত সম্পর্কে যে টেবু সেটি ভাঙতে পেরেছে রংপুরের 6টি আসনে? জি, ধন্যবাদ এখন টিভিকে, আর শুকরিয়া জানাই সম্মানিত দর্শক মণ্ডলী সহ সবাইকে। শুরুতে আমরা শ্রদ্ধা নিবেদন করছি বাংলাদেশের জুলাই আন্দোলনের গণঅভ্যুত্থানের আমাদের শহীদ শরীফ ওসমানী হাদিকে। তো আমরা আপনি যে প্রশ্ন করেছেন, আমি এতটুকু আপনাদের সামনে বলতে পারি যে বিগত 17 বছরে সবচেয়ে বেশি জুলমের শিকার বাংলাদেশ জামাত ইসলামী। যত গুম খুন মামলা হয়রানি সবকিছু সবচেয়ে বেশি জামাত ইসলামীর সমর্থক থেকে শুরু করে সর্বোচ্চ দায়িত্বশীল পর্যন্ত সবাই এই জুলমের শিকার হয়েছে। এবং জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা আমাদের পট পরিবর্তন হওয়ার পরে আমরা শুরু থেকেই জনগণের পাশাপাশি ছিলাম, এবং দোরগোড়ায় তাদের কাছে আমরা পৌঁছতে পেরেছি। এবং আলহামদুলিল্লাহ নির্বাচনে যত ধরনের প্রস্তুতি জনগণের প্রতিটি আনাচে কানাচে গ্রামাঞ্চলে প্রতিটি জায়গায় আমরা জনগণের কাছে যেতে পেরেছি, এবং জনগণের কথা শুনেছি, আমরা তাদেরকে আশ্বস্ত করেছি আগামী নতুন বাংলাদেশ গড়ার জন্য তাদেরকে সবাইকে আমরা সাথে নিয়ে করতে চাই। এই ব্যাপারে আমরা ইনসাফপূর্ণ নতুন বাংলাদেশ গড়ব, এই ব্যাপারে আমরা তাদেরকে আমরা আশ্বস্ত করেছি। সেই জনগণ কতটা আশ্বস্ত হচ্ছেন সেটি আমরা নিশ্চয়ই পরে জানবো। একটু ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান, আপনার কাছে জানতে চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্তের ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক কমিটি থেকে পরবর্তীতে এনসিপি একটি রাজনৈতিক দল, সেটা নিবন্ধন পেয়েছে, প্রতীক পেয়েছে।
এনসিপি নতুন বাংলাদেশ গড়বার স্বপ্ন দেখিয়েছিল, সেই স্বপ্ন কতটা এদিকের তরুণদেরকে স্পর্শ করাতে পেরেছে, আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ সবাইকে। আজকের এই প্রোগ্রাম এখন টিভি থেকে শুরু করে এখন টিভির কলাকুশলী থেকে শুরু করে যারা আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে এনসিপি আপনার যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, আমরা মনে করি যেহেতু আমরা খুবই কম সময়ে আমাদের রাজনৈতিক যাত্রা আজকে প্রায় 1 বছর চলছে, আমরা জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু করে হয়তো বা আমরা 1.5 বছর থেকে আমরা এই দেশে নতুন রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছি। আমরা মনে করি যে আমাদের যে রাজনৈতিক মানে মানুষের তো একটা রাজনৈতিক হাতিয়ার থাকে, আমাদের রাজনৈতিক হাতিয়ার হচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তো নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমাদের যেটা চাওয়া ছিল যে আমরা সৎ নেতৃত্ব, দক্ষ নেতৃত্ব তৈরি করব, আমরা মোটামুটি সেদিকে আগাচ্ছি। এবং আপনি যেটা বললেন যে আমরা কতটুকু আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পেরেছি, আসলে নতুন দল হিসাবে আমাদের যেটা চাওয়া এবং যেটা আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা মনে হয় যে আমাদের আরও কিছু সময় লাগবে, তবে এই নির্বাচনেও আমরা আশানুরূপ ফলাফল আমরা পাবো, সেটি নির্বাচনের পরে নিশ্চয়ই বোঝা যাবে। একটু ফখরুল আলম বেঞ্জু, আপনি দীর্ঘদিন ধরে সোচ্চার রংপুরের মানুষের অধিকার আদায়ের জন্য, নির্বাচন পর্যবেক্ষণের জন্য আপনি সুপরিচিত। আমরা প্রথমে যেটি বলেছি, রংপুরের মানুষের জীবন যতটা রঙিন হওয়ার কথা ততটা রঙিন হয়নি, এটি কি নেতৃত্বের সংকট নাকি অন্য কোনো সমস্যা? ধন্যবাদ আপনাকে। আসলে শুরুতেই আপনি বলেছেন যে আমরা যে জায়গায় বসে কথা বলছি, রংপুর হচ্ছে হলো গ্রেটার রংপুর হচ্ছে হলো আমাদের শস্য ভাণ্ডার। সেই শস্য ভাণ্ডার থেকে আমরা জাতীয় অর্থনীতিতে যে আমার এই অঞ্চলের কৃষকের যে অবদান, আমার এই অঞ্চল থেকে কয়লা যাচ্ছে, আমার এই অঞ্চল থেকে কঠিন শিলা যাচ্ছে, আমার এই অঞ্চল থেকে বিদ্যুৎ যাচ্ছে, জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, 54 বছর পরেও আজকেও রংপুরকে বঞ্চিত হতে হয়। 54 বছর পরেও রংপুর সিটি কর্পোরেশন 1 লক্ষ টাকারও বরাদ্দ বিগত সরকারের সময় পায়নি। আমাদের একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ে মাত্র 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এটা মনে হচ্ছে যে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। সুতরাং আমরা মনে করি, এবং আমি দীর্ঘদিন থেকে সুজনের সাথে কর্মকাণ্ডের সাথে জড়িত আছি, সুজন যেটি লক্ষ্য করেছে, এই অঞ্চলে সত্যিকার অর্থে আপনি সেটিকে বলেছেন নেতৃত্বের বড় ধরনের অভাব আছে, এবং সেটা জাতীয় রাজনীতির নেতৃত্বের অভাব আছে, মানে লোকাল রাজনীতিতেও কিন্তু নেতৃত্বের অভাব আছে। এবং সেই নেতৃত্বটা হচ্ছে হলো নেতা হওয়া মানেই, একটি পদ পাওয়া মানেই কিন্তু নেতৃত্ব না। নেতৃত্বের মধ্যে থাকবে স্বপ্ন দেখানো থাকবে, নেতৃত্বের মধ্যে হচ্ছে হলো এলাকার উন্নয়ন থাকবে, নেতৃত্বের মধ্যে এলাকার শিক্ষিত জনগোষ্ঠীকে তৈরি করা থাকবে, নেতৃত্বের মধ্যে থাকবে কৃষকের স্বার্থ কতটুকু রক্ষা করা গেল এবং শিল্পায়ন কতটুকু হলো। এই অঞ্চলে একটা শিল্প কলকারখানা গড়ে ওঠেনি। এই শিল্প কলকারখানা গড়ে না ওঠা এবং বিগত সরকারের সময় বারবার স্বপ্ন দেখানো হয়েছে, সেই স্বপ্নটা ছিল একটা মূলা ঝোলানো স্বপ্ন ছিল। বারবার বলা হয়েছিল যে এই অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল হবে, এই অঞ্চলে হচ্ছে ইপিজেড তৈরি হবে, রংপুরকে একটা মডেল হিসেবে তৈরি করা হবে। 16 বছর আমরা সেটা পাইনি, এবং দুর্ভাগ্যজনক হলো সত্য। এবং 1.5 বছর কি পেয়েছি না পেয়েছি সেটা নিয়েও নিশ্চয়ই প্রশ্ন আছে, আমরা সেটার উত্তর নিশ্চয়ই জানবো। এটা আপনার কাছে আবারও জানতে চাই, তারেক রহমান তো ফিরলেন, আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি ফেরাতে ভোটের মাঠে কি বাড়তি সুবিধা বিএনপি পেল? তৃণমূলের পরিস্থিতি আসলে কি? ধন্যবাদ। তারেক রহমান দেশে ফেরাতে আমি মনে করি শুধু তিনি ফিরে আসেননি, দেশের গণতন্ত্র ফিরে এসেছে। এবং এদেশের সাধারণ মানুষ, 18 কোটি মানুষ অত্যন্ত আশাবাদী যে এতদিন যে আমরা বঞ্চিত ছিলাম, ভোটাধিকারতে বঞ্চিত ছিলাম, আজকে তারেক রহমানের নেতৃত্বেই দেশে একটা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হবে। এবং তিনি বলেছেন সবাইকে নিয়ে রাজনীতি করতে চান, তিনি বৈষম্যের কথা বলেননি। কিন্তু আজকে আমরা এখানে যারা বসে আছি, জামাতে ইসলামী, এনসিপি এবং সুজনও আমাদের জন্য সবসময় ভালো কথা বলে এসেছে। গত সরকার আমলেও দেখেছি তারা সবসময় ওই সরকারের মানে ভালো মন্দ দিক তারা সমাধান করেছে। এবং আমরা দুইজনেই আমরা ছাপারার, আর এনসিপি তো আমাদের মানে যোদ্ধা। এবং একথা আজকে বলতেই হয় যে রংপুর হচ্ছে আমাদের বিদ্রোহের প্রথম সূতিকাগার। আপনারা অনেকেই হয়তো জানেন যে 1971 সালের 3রা মার্চ বাংলাদেশের প্রথম শহীদ হয় শঙ্কু সমজদার প্রথম। এবং এই যে জুলাই আন্দোলনের আমাদের আবু সাইদ শহীদ হন, এবং তার পথ ধরেই কিন্তু আজকে
বাংলাদেশের একটাই পরিবর্তন হয়েছে। নিশ্চয়ই আবু সাইদ, শঙ্কু সমজদার এবং নুরুল-দ্বীন এই ব্রিটিশ নুরুল-দ্বীন, বিরোধী আন্দোলন হ্যাঁ, থেকে পুরুলিয়া মূলত রংপুরের নুরুল-দ্বীন। সংগ্রাম শুরু জি, হয়েছিল। জি। স্যার, সেটা আমরা জানবো। আমরা একটু বিরতিতে যাব, তার আগে খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাই, উনি বললেন তারেক রহমান ফেরাতে ওনাদের ভোট বেড়েছে, মাঠের পরিস্থিতি বেড়েছে, কর্মীরা উজ্জীবিত হয়েছে, সেটি আপনাদের জন্য বাড়তি কোনো চাপ তৈরি করছে কিনা? জি, ধন্যবাদ। আমরা মনে করি না ভোটের রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতি, তারা তো আমাদের দীর্ঘদিনের সঙ্গী ছিলেন। আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু রাজনীতির অঙ্গনে তারা আমাদের প্রতিযোগী। আমরা মনে করি তারা তাদের জায়গায় তারা তাদের প্রচেষ্টা চালাবেন, আমরা আমাদের সকলকে নিয়ে নতুন বাংলাদেশ আমরা করতে চাই। সেজন্য আমাদের রংপুর জেলায় 6টি আসনে আমরা আমাদের সুযোগ্য প্রার্থীদেরকে আমার সংগঠন বাছাই করেছেন। বিশেষ করে বদরগঞ্জ, তারাগঞ্জে, রংপুর 2 আসনে মাজলুম জনতা, 14 বছর কারা নির্যাতিত মানুষ, আমাদের প্রিয় ভাই মাজলুম জনতা বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, তিনি এখানে মনোনয়ন পেয়েছেন। এবং রংপুর অন্যান্য যে আসনগুলো আছে, প্রতিটি আসনেই যোগ্য নেতৃত্ব এখানে দেওয়া হয়েছে, যোগ্য দায়িত্বশীলকে আমরা দেখেছি তরুণদেরকে প্রাধান্য জি, দেওয়া হচ্ছে। আমরা একটু ধন্যবাদ। একটা বিরতিতে যাব, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, ভোটারের ইশতেহারের সময় হলো একটি বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন ভোটারের ইশতেহার। আমরা আছি রংপুরে। আমরা শুরুতেই যে কথা দিয়ে শুরু করেছি যে রংপুর শস্য ভাণ্ডার, কিন্তু এখানকার কৃষিতে বাণিজ্যিকীকরণের যথেষ্ট ঘাটতি রয়েছে, সেগুলো নিয়ে কথা বলতে চাই। আপনাদের ভিতর থেকে যদি খুব সংক্ষেপে জানতে চাই যে রংপুরের এই যে নেতৃত্বের দৈন্যতা, অর্থনৈতিক সংকট, সেগুলোর আসলে মূল কারণ এবং উত্তরণের পথ কি আপনাদের কাছে কি মনে হয়? ধন্যবাদ। আমি রায়হান কবির বলছিলাম। এগুলো তো বিগত দিন আমরা দেখেছি যে প্রচুর দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, এবং স্বৈরাচার সরকারের আমলে উন্নয়নের ছোঁয়া গ্রামগঞ্জ কোথাও লাগেনি। বিশেষ করে বদরগঞ্জে আপনার উন্নত মানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, আপনার আমাদের বদরগঞ্জ যে শহর রয়েছে, সে শহরে প্রতিদিন নিয়মিত যানজট লেগে থাকে। ওখানে একটি বাইপাস রাস্তা দরকার, আপনার রেল স্টেশনে একটি ওভারব্রিজ দরকার। এগুলো যেগুলো প্রয়োজনীয় মানুষের প্রতিদিনের এগুলো লাগে, এবং বিশেষ করে শিক্ষা যে প্রতিষ্ঠান, এগুলো বদরগঞ্জে নেই বললেই চলে। মানে নির্বাচিত প্রতিনিধিরা যেন এই কাজগুলো করেন, সেটা আপনাদের প্রত্যাশা। একটু এদিকেও জানতে চাই, আসলে শিক্ষা খাতের যে বেহাল দশা সেটি বলা হচ্ছে, স্বাস্থ্য খাতের বেহাল দশা বলা হচ্ছে, এবং রাস্তাঘাটেরও মারাত্মক ধরনের সমস্যা আমরা দেখছি। এই সমস্যাগুলো আসলে এতদিনেও 55 বছরের বাংলাদেশে কেন সমাধান হয়নি আপনাদের এখানে? আমি মূলত মনে করি বদরগঞ্জে প্রভাব বিস্তার করতে পারে সরকারের উপরে এই ধরনের কোনো নেতৃত্ব এ পর্যন্ত আমরা পাইনি, যার কারণে এক একজন মানুষ একবার, দুইবার, তিনবার এখানকার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার পরেও তারা এখানে আশানুরূপ কোনো উন্নয়ন করতে পারেনি। আমাদের এখানে শিল্প কারখানা গড়ে ওঠেনি। একটা ভারী শিল্প আছে, শ্যামপুর সুগার মিল, সেটাকেও বন্ধ রাখা হয়েছে। আবার এমন কিছু শিল্প আমাদের এখানে গড়ে উঠেছে, ভাটা, যেটা আমাদের এই এলাকার ভূ প্রকৃতির প্রতি দারুণ বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতেছে। হয়তো সাময়িকভাবে কিছু মানুষের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, কিন্তু সুদূর প্রসারীভাবে এই ভাটা শিল্প আমাদের এলাকার ভূ প্রকৃতিকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিচ্ছে। পাশাপাশি আমাদের যে নদী আছে, এই নদীটাকে বিভিন্নভাবে ইউজ করতেছে অবৈধভাবে। এখানে বালুমহল জোর করে দখল করা হচ্ছে, অবৈধভাবে বালু উত্তোলন। এগুলো কারা করছে, মানে এগুলো সমাধান আসলে কে করবে? এগুলো কারা করছে সেটা আমি বলতে পারছি না, তবে এখানকার সাংবাদিক সমাজ আছেন, তারা ভালো করে জানেন এটা কারা করতে। আপনাকে ধন্যবাদ। আমরা আসলে অনেক সমস্যার কথা শুনছিলাম। এই সমস্যাগুলো ছাড়া আর কি অন্য কোনো সমস্যা আপনারা অনুভব করছেন, যেগুলো আসলে নেতারা যারা নির্বাচিত হবেন, সংসদে গিয়ে কথা বলবেন, যেটা নিয়ে আসলে খুব বেশি কথা বলা দরকার? আসলে আপনি ঠিকই বলছেন, আমরা এই স্বাধীনতার 55 বছর এসেও অবহেলিত আমাদের এই মফস্বল জায়গাগুলোর কোনো উন্নতি হয় নাই। কারণ বিগত সরকারের আমলে সরকারই তো ছিল না, ওটা ছিল একটা স্বৈরাচার পরিবার। এখানে সরকার যদি থাকতো, গণতন্ত্রের যদি প্রতীক হিসেবে সরকার আসতো, তাহলে জনগণের কথা ভাবতো। তারা তো ছিলেন শুধু পরিবার, রাজতন্ত্র, বাবা মায়ের ছবি নিয়েই ছিলেন। ছবির রাজনীতি করতে করতে তারা অভ্যস্ত, বিধায় আমাদের বৃহৎ একটা জনগোষ্ঠী যারা গ্রাম অঞ্চলে বসবাস করে তারা বঞ্চিত হয়েছে। বিশেষ করে বদরগঞ্জ, এই বদরগঞ্জে উন্নয়নের কোনো ছোঁয়াই লাগেনি। এবারে তরুণ প্রজন্ম স্থির করেছে, তরুণ ভোটার যারা রয়েছে, আমাদের জেনজি ভোট রয়েছে 4 কোটি সারা বাংলাদেশে। এই জেনজি এবার তারা পরিবর্তন দেখতে চায়। তারা বিগত আমলে যে সরকারের ব্যবস্থাগুলো দেখেছে, এই ব্যবস্থাগুলো ভেঙে নতুন বাংলাদেশ বিনির্মাণের সারথি হবে বলে আমরা বিশ্বাস করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই আসলে সংকটের কথাই বলছেন, আমরা সমাধানের পথও খুঁজতে চাই। আমরা বিরতির আগে কথা বলছিলাম নেতৃত্বের সংকট নিয়ে, সেটি তো জানবই। একটু এদিক থেকে শুরু করতে চাই আবারও, যে নেতৃত্বের সংকটের কথা বলা হচ্ছে, সেই নেতৃত্বের সংকট কাটাতে এনসিপি বড় ভূমিকা রাখবে
মানুষ বিশ্বাস করছিল, কিন্তু এনসিপি রংপুরের 33টি আসনে কয়টিতে আসলে প্রার্থী দিতে পেরেছে? তাহলে নেতৃত্ব কি আসলেই বের হলো? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা রংপুরে এখন পর্যন্ত আমরা প্রায় 12 থেকে 13টি আসনে আমরা প্রার্থী দিয়েছি। আরও আমাদের প্রথম ধাপে দিয়েছি, আমরা দ্বিতীয় ফেজে আমরা হয়তো বা আবারও দিব। আর যেটা বলছেন যে নেতৃত্ব, আপনার মূলত নেতৃত্ব তৈরি হওয়ার জন্য একটা সিঁড়ি লাগে, যে সিঁড়িটা আমাদের এতদিন পিচ্ছিল ছিল, যে সিঁড়িতে কেউ উঠতে পারতো না, যে সিঁড়িটা একেবারেই মানে সিঁড়ির নামই ছিল মাত্র, বাট ওই সিঁড়িটা দিয়ে কেউ উঠতে চাইতো না বা হাঁটতে পারতো না। আমরা মনে করি এনসিপি আগামী নতুন বাংলাদেশে আমরা সেই সিঁড়িটা বেয়ে বেয়ে আমরা উঠতে চাই এবং বাংলাদেশে নতুন নেতৃত্ব তৈরি করতে চাই এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চাই। পাশাপাশি আমরা এটাও আপনাকে জানিয়ে রাখি যে এনসিপি যে রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে কাজ করছে, আশা করি বাংলাদেশের সুফল পাবে। আমার মনে হচ্ছে যে আপনারা একটু জাস্ট ধৈর্য ধরতে হবে। বাংলাদেশের মানুষ, আমি নতুন একটা শিশু, আজকে আমার জন্মগ্রহণ করেছি, আমার কৈশোর আছে, দরকার আছে, কৈশোরে যাওয়া দরকার আছে, যৌবনে যাওয়ার দরকার আছে, বাট আমরা কিন্তু একেবারেই শিশু থেকেই আমরা ছোট বয়স থেকেই আমরা। কিন্তু আপনাদের কেন্দ্রীয় নেতারা তো, আপনি তৃণমূল থেকে যদি শিশু মনে করা হয়, তাহলে তারা তো বাংলাদেশের প্রতিষ্ঠিত বড় রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথেও আসলে কথার যুদ্ধ করছেন। যদি বলি বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, জামাতের বিরুদ্ধে কথা বলছেন, তাহলে আপনারা শিশু হয়েও এই সাহসগুলো দেখাচ্ছেন। ওই বিষয়টা হচ্ছে যে আপনি যারা সেন্ট্রালি রাজনীতি করে, কেন্দ্রে রাজনীতি করে, তারা মূলত বয়স তাদের 28-30 হলেও তারা কিন্তু হচ্ছে 40-45-50 বছরের বয়সের, মানে খুব কাছ থেকে চিন্তার সমকক্ষতার জায়গা থেকে রাষ্ট্রটাকে যেহেতু রাষ্ট্রের অ্যাক্টিভিটিস গুলো দেখার তাদের সুযোগ হচ্ছে, এই জন্য তারা ওই জায়গাটা যেতে পারছে। আপনাকে ধন্যবাদ। বেঞ্জু ভাই, আপনার কাছে জানতে চাই, আসলে ভোটের মাঠের উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখেছি, বিএনপি জামাতের কথার লড়াই দেখেছি, এনসিপিও সেখানে আসলে যোগ দিয়েছে বা কথা বলেছে ভালোই, যেটি আসলে উত্তাপ ছড়িয়েছে। আগামী নির্বাচনে কি এটি কোনো চাপ তৈরি হতে পারে লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে, বা ভোট কেন্দ্রগুলো আগের মতো পরিবেশ না হবার কোনো পরিস্থিতি কি দেখেন? বর্তমান আগামীতে যে আগামী ফেব্রুয়ারি 12 তারিখে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে কিন্তু বড় ধরনের একটা ঝুঁকির মধ্যে যাচ্ছে রাষ্ট্র। কারণ হলো এই নির্বাচন কমিশন অত্যন্ত দুর্বল একটা নির্বাচন কমিশন, যার ফাউন্ডেশন এত দুর্বল যেটা বলার অপেক্ষা রাখে না। এবং এই নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রের যতগুলো অর্গান কাজ করে, সেই অর্গানগুলোর মধ্যে সবচেয়ে ভাইটাল অর্গানটাই হলো আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে এখনও সমন্বয়ের অভাব আছে, পুলিশ ব্যাকফুটে আছে এখনও, এবং বিভিন্ন সময় আমরা দেখছি যে রাষ্ট্রের ভিতরে নানা ধরনের খুন খারাপি হচ্ছে। এইটাকে নিয়ন্ত্রণ যতক্ষণ পর্যন্ত আসছে না, ততক্ষণ পর্যন্ত ভোটাররা নিশ্চিত হতে পারছে না যে আমি নিরাপদে ভোট দিয়ে ঘরে ফিরবো কিনা। এবং যেটা লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটাকে বোঝায়, সেটা হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরের প্রতি আস্থা থাকতে হবে। মতের ভিন্নতা থাকতে পারে, দলের মার্কা ভিন্নতা থাকতে পারে, কিন্তু রাষ্ট্রের গণতন্ত্র টেকসই গণতন্ত্রের জন্য, এবং জিয়াউর রহমানের হাত দিয়ে যে বহুদলীয় গণতন্ত্র আসছিল, সেই বহুদলীয় গণতন্ত্রকে এস্টাবলিশ করবার জন্য তারেক জিয়া যে 31টি দফা দিয়েছে, সেই 31টি দফা আসলে এটাকে বাস্তবায়ন করতে গেলে সকলের মতের প্রতি শ্রদ্ধা থাকতে হবে এবং সকলের একটা ধৈর্য ধরে এবং আমাদের নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। তা না হলে কিন্তু সামনের নির্বাচনটা আমরা খুব কম সময় পাবো। আপনার কাছে একটু জানতে চাই, এখানকার মানুষজন সড়কের বেহাল দশার কথা বলেছেন, একই সঙ্গে আমরা দেখেছি বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবার বেহাল দশার কথা বলেছেন, নদী শাসন, বালুমহল দখলের কথা বলেছেন। এগুলো সমস্যার কি সমাধান হবে যদি আপনার দল ক্ষমতায় আসে বা এদিকে যদি আপনারা নেতৃত্বে আসেন? ধন্যবাদ। আসলে এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই ভালো না। বিভিন্ন এলাকায় গত সরকার আমলে উন্নয়নে অনেক ফুলঝুরি আরোহণ হয়েছে, কিন্তু বাস্তবে আমরা দেখেছি উন্নয়ন শুধু কথায় কথা ছিল। যেমন বড় বড় প্রজেক্ট নিয়েছে বড় বড় চুরি করার জন্য, এটা আমি মনে করি। তো এইভাবে গোটা সারা দেশেই তারা পুকুর চুরি করে, পুকুর না সাগর চুরি করেছে, তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। একটা এমপি, একজন মন্ত্রীর, সাহিবুজ্জামান শেখর, 122টা বাড়ি আমেরিকায় তার, এবং লোকাল এমপিরাও তো করেছে, উনি তো মন্ত্রী ছিলেন না, তারও বাড়ি ছিল সেখানে। তো একটা মানুষের কয়টা বাড়ির দরকার হয়? যেখানে আমাদের দেশের মানুষ
প্ল্যাটফর্মের সই থাকে, একটা ঘর পায় না, জায়গা পায় না, সেখানে একটা এমপি বা মন্ত্রী হওয়ার পরে পরেই তারা যদি ভাগ্যের এইভাবে উন্নতি করতে চায়, ঘোরাতে চায়, এটাকে তো মেনে নেওয়া যায় না। আমি বিশ্বাস করি আগামী দিনে যে সরকার গঠন হবে, এবং আমি বিশ্বাস করি সেই সরকার হবে আমাদের সবার জন্য সরকার। কারণ আমাদের নেতা তারা এখনো বলেছেন উই হ্যাভ এ প্ল্যান, তিনি কিন্তু আই হ্যাভ এ প্ল্যান বলেননি, উই হ্যাভ এ প্ল্যান। অর্থাৎ সবাইকে নিয়ে আমাদের প্ল্যান একটা আছে, সেই প্ল্যানকে আমরা সফল করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের দোরগোড়ায় গণতান্ত্রিক অধিকার যেগুলো আছে এবং মানুষের উন্নয়নের জন্য যে কাজগুলো আছে তিনি সেটা পৌঁছায় দিতে চান। সেই প্রত্যাশা নিশ্চয়ই সবাই করছেন, আর সেটি একজন দেখার অপেক্ষা যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্ল্যান কতখানি বাস্তবায়ন হয়। একটু এদিক থেকে যাবো, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আপনারা আসলে এই অঞ্চলের মানুষের জন্য কি করবেন, খুব সংক্ষেপে বলবেন। জি আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রতিশ্রুতি নয়, আমরা এতটুকু বদ্ধপরিকর যে আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। আমরা আমাদের অঙ্গীকার করতে পারি যে বাংলাদেশে যদি সুশাসন কায়েম হয়, সৎ দক্ষ যোগ্য নেতৃত্বের মাধ্যমে একটি মানবিক বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, ইনশাল্লাহ শুরুতে আমরা সকল সেক্টরের দুর্নীতি আমরা দূর করবো ইনশাল্লাহ। এবং সেখানে দখলদার মুক্ত এবং ন্যায় ইনসাফের ভিত্তিতে বদরগঞ্জ এবং তারাগঞ্জে, বিশেষ করে রংপুরে, সারা বাংলাদেশে একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়তে সক্ষম হব, এটা আমাদের প্রতিশ্রুতি। প্রত্যেকটা সেক্টরে অনিয়ম দুর্নীতি যেগুলো আছে আমরা সেগুলো দূর করতে বদ্ধপরিকর। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভোটারের ইশতেহারে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সৈয়দ শামসুল হক যেভাবে লিখেছিলেন নুরুল দিলের চরিত্রে যে জাগো বাহে কণ্ঠে সবাই, রংপুরের মানুষ বিপ্লব পরবর্তী বাংলাদেশে নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষায় জেগে উঠবে, সেই প্রত্যাশা শেষ করছি রংপুর থেকে আজকের ভোটের ইশতেহার। আগামীকাল দেখা হবে গাইবান্ধায়, সেটি দেখার আমন্ত্রণ, সবার জন্য শুভকামনা।